নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণীর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রিড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তাঁর সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রিডের বইটি নিঃসন্দেহেই এ সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রিডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রিড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হলো ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন। ইৎসেইকা ও পেত্রোগ্রাদ সোভিয়েতের সদর দপ্তর স্মোলনি ইনস্টিটিউট। বাড়িটা বেশ কয়েক মাইল দূরে শহরের প্রান্তে, প্রশস্ত নেভা নদীর পাশে। লাইনের শেষে দেখা গেল অনুজ্জ্বল সোনালি পাড় আঁকা স্মোলনি মঠের সুন্দর ধূম্র নীল গম্বুজ। চমৎকার। তার পাশেই স্মোলনি ইনস্টিটিউটের প্রকাণ্ড ব্যারাক সদৃশ সম্মুখ পট, 200 গজ লম্বা, 3 তলা এবং বেশ উঁচু। মাথায় পাথরে উৎকীর্ণ বাদশাহী প্রতীকচিহ্ন তখনও সিংহ দরজায় স্পর্ধিত। সাবেকি আমলে এটি ছিল স্বয়ং জার মহিষীর পৃষ্ঠপোষকতায় রুশ অভিজাত কন্যাদের একটি বিখ্যাত মঠ বিদ্যালয়। এখন তা শ্রমিক সৈনিকদের বিপ্লবী সংগঠনের হাতে গেছে। ভেতরে শতাধিক বড় বড় কক্ষ, সবই সাদা, ফাঁকা। দরজায় ইনেমেল করা ফলকে এখনো অভ্যাগতদের জানিয়ে দেওয়া হচ্ছে যে কক্ষটা ছিল মহিলাদের 4 নম্বর পাঠকক্ষ অথবা শিক্ষক ব্যুরো। কিন্তু ওগুলোর ওপরেই অদ্ভুত অক্ষরে লেখা বড় বড় নোটিশ আছে, নতুন আমলের প্রাণ শক্তির সাক্ষ্য। পেত্রোগ্রাদ সোভিয়েতের কেন্দ্রীয় কমিটি, ইৎসেইকা পররাষ্ট্র দপ্তরের ব্যুরো, সমাজতান্ত্রিক সৈনিকদের ইউনিয়ন, সারা রুশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, কলকারখানা কমিটি, কেন্দ্রীয় ফৌজ কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক পার্টির কেন্দ্রীয় দপ্তর ও ঘরোয়া বৈঠকের ঘর। খিলানতোলা লম্বা করিডোর, বিরল কয়েকটি বিজলি বাতি। ব্যস্তগতি শ্রমিক আর সৈনিকে গিজগিজ করছে। কেউ কেউ বান্ডিল বান্ডিল খবরের কাগজ, ঘোষণা ও নানা ধরনের প্রচারপত্রের ভারে নুয়ে পড়েছে। কাঠের মেঝের ওপরে তাদের ভারী বুটের ঘর্ষণে গভীর গর্জন উঠছে অবিরাম। সর্বত্রই নোটিশ, কমরেড, আপনাদের স্বাস্থ্যের জন্যই পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রত্যেক তলাতেই সিঁড়ির মুখে, সিঁড়ির চাতালে লম্বা লম্বা টেবিল, তার উপর বিক্রির জন্য স্তূপীকৃত হয়ে আছে নানান রাজনৈতিক পার্টির বই আর পুস্তিকা। নিচের তলায় নিচু ছাদওয়ালা চওড়া সাবেকি খাবার ঘরখানা এখনও ভোজনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 রুবেল দিয়ে ডিনারের টিকিট কিনলাম। 1000 খানেক লোকের সঙ্গে লাইন দিয়ে দাঁড়াতে হলো।
পরিবেশনের লম্বা টেবিলটায় জনকুড়ি নরনারী প্রকাণ্ড প্রকাণ্ড ডেকচি থেকে বাঁধাকপির স্যুপ, মাংসের চাং, গাদাখানেক জাও আর কালো রুটি এগিয়ে দিচ্ছে। টিনের মগে মিলবে চা 5 কোপেকে। ঝুড়ি ভরা কাঠের চামচে চর্বি মাখা। কাঠের টেবিল বরাবর বেঞ্চিগুলি ক্ষুধার্ত মজুরে ভরা। গোগ্রাসে খাচ্ছে, শলা পরামর্শ করছে, বেয়াড়া রসিকতা করছে ঘর ফাটিয়ে। ওপরতলায় আরেকটা খাবার জায়গা ছিল ইৎসেইকার জন্য সংরক্ষিত, তবে যেতে চায় সবাই। মোটা করে মাখন দেওয়া রুটি পাওয়া যেত ওখানে, আর যত ইচ্ছে চা। দোতলার দক্ষিণ ভাগে বিরাট সভাঘর। আগে এখানে বলনাচের আসর জমত। ঝকঝকে সাদা উঁচু ঘরখানা, শত শত অলঙ্কৃত বিজলি বাতির ঝাড় লণ্ঠনে আলোকিত। দুদিকে দুসারি প্রকাণ্ড প্রকাণ্ড থাম। হলের শেষে একটা মঞ্চ, দুপাশে উঁচু ঝাড় লণ্ঠন। পেছনে একটা সোনালি ফ্রেম, সম্রাটের প্রতিকৃতিটা তুলে ফেলা হয়েছে সেখান থেকে। রাজরানীদের জলসায় ঝলমলে সামরিক উর্দি আর জমকালো যাজকীয় আলখাল্লায় গমগম করত জায়গাটা। হলের বাইরে ঠিক উল্টো দিকে সোভিয়েত কংগ্রেসের ক্রিডেন্সিয়াল কমিটির অফিস। সেখানে দাঁড়িয়ে দেখলাম নতুন প্রতিনিধিরা আসছেন। গাঁট্টা গোঁট্টা দাড়িওয়ালা সৈনিক, কালো কর্তা পরা মজুর, লম্বা চুলওয়ালা কিছু চাষি। তদারক করছিল প্লেখানভের ইয়েদিনস্তভ গোষ্ঠীর একটি মেয়ে। ঘেন্নার হাসি ফুটছিল তার মুখে। বলল, প্রথম কংগ্রেসে যেসব প্রতিনিধি এসেছিল এরা তাদের থেকে একেবারেই আলাদা। দেখুন না কিরকম চাষাড়ে নির্বোধ চেহারা, অশিক্ষিতের দল। সে কথা অবশ্যই সত্যি। আমূল আলোড়িত হয়ে উঠেছে রাশিয়া। একেবারে তলাটাই এবার ওপরে উঠে আসছে। ক্রিডেন্সিয়াল কমিটিটা পুরনো ইৎসেইকার অধীনে। প্রতিনিধির পর প্রতিনিধিকে তারা ফিরিয়ে দিচ্ছিল এই অজুহাতে যে তারা বেআইনিভাবে নির্বাচিত হয়েছে। বলশেভিক কেন্দ্রীয় কমিটির সদস্য কারা খান তাতে শুধু হাসলেন, বললেন, ভাবনা নেই, বসুক না কংগ্রেস, আপনাদের বসতে দেওয়ার ব্যবস্থা আমরা করব। রাবোচি ই সলদাত লিখল, নতুন সারা রুশ কংগ্রেসের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছে এইদিকে যে কংগ্রেস বসবে না, প্রতিনিধিরা বরং পেত্রোগ্রাদ ত্যাগ করুক এই কথা রটিয়ে কিছু সংগঠন কমিটির কিছু কিছু সদস্য কংগ্রেস ভেঙে দেবার চেষ্টা করছে। এই সব মিথ্যা কথায় কান দেবেন না, মহাদিন আসন্ন। বোঝা গেল 2রা নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম প্রতিনিধি সংখ্যা পাওয়া যাবে না। তাই কংগ্রেস পেছিয়ে দেওয়া হলো 7ই নভেম্বর। কিন্তু গোটা দেশ তখন উঠে দাঁড়িয়েছে। মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা টের পেল তাদের হার হয়েছে। তাই হঠাৎ কৌশল বদলালে তারা। যত পারা যায় নরমপন্থী সমাজতন্ত্রীদের নির্বাচন করার জন্য নিজেদের প্রাদেশিক কমিটিগুলোকে পাগলের মতো টেলিগ্রাম পাঠাতে লাগলো। সেই সঙ্গে কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি একটা জরুরি কৃষক কংগ্রেস ডাকল 13ই ডিসেম্বরে। উদ্দেশ্য ছিল শ্রমিক ও সৈনিকেরা যে সিদ্ধান্তই নিক, কৃষক কংগ্রেস থেকে তা বানচাল করা হবে। কি করবে বলশেভিকরা? শহরে গুজব ছড়ালো যে শ্রমিক ও সৈনিকদের একটা সশস্ত্র মিছিল বেরুবে। বুর্জুয়া ও প্রতিক্রিয়াশীল খবরের কাগজগুলিতে ভবিষ্যৎবাণী করল অভ্যুত্থান হবে। সরকারের কাছে দাবি করল পেত্রোগ্রাদ সোভিয়েতকে গ্রেপ্তার করার বা অন্তত কংগ্রেস বসতে না দেবার। নভয়া রুস এর মতো কাগজও বলশেভিক সংহারের আহ্বান জানালো। গোর্কির কাগজ নভয়া জিজন বলশেভিকদের এই মতে সায় দিল যে প্রতিক্রিয়াশীলেরা বিপ্লব ধ্বংসের চেষ্টা করছে এবং প্রয়োজন হলে অস্ত্র হাতে তাদের প্রতিরোধ করতে হবে। কিন্তু সেই সঙ্গে প্রস্তাব করল বিপ্লবী গণতন্ত্রের সমস্ত পার্টিরই একটা সম্মিলিত ফ্রন্ট চাই। গণতন্ত্র যতদিন না তার মূল শক্তিগুলোকে সংগঠিত করতে পারছে, তার প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ যতদিন প্রবল থাকছে, ততদিন আক্রমণে গিয়ে লাভ নেই। কিন্তু শত্রুপক্ষীয়রা যদি বলপ্রয়োগ করতে যায়, তাহলে ক্ষমতা দখলের সংগ্রামে অবতীর্ণ হতে হবে বিপ্লবী গণতন্ত্রকে। জনগণের ব্যাপক স্তর তা সমর্থন করবে। গোর্কি বললেন যে প্রতিক্রিয়াশীল ও সরকারি পত্রিকা সবাই বলশেভিকদের বলপ্রয়োগের দিকে প্ররোচিত করছে, কিন্তু অভ্যুত্থানে নতুন কর্নিলভের পথ প্রশস্ত হবে। গুজব নাকচ করার জন্য তিনি অনুরোধ করলেন বলশেভিকদের। মেনশেভিকদের দিয়েন বা দিন পত্রিকায় পত্রেসভ মানচিত্র সমেত এক চাঞ্চল্যকর বৃত্তান্ত ছাপালেন এই মর্মে যে বলশেভিকদের গোপন অভ্যুত্থান পরিকল্পনা নাকি তাঁর হাতে এসেছে।
হঠাৎ যেন জাদুমন্ত্রে পেত্রোগ্রাদের দেওয়ালগুলো নরমপন্থী ও রক্ষণশীল পার্টিগুলোর কেন্দ্রীয় কমিটি আর ইৎসেইকার হুঁশিয়ারি, ঘোষণাপত্র ও আবেদনে ছেয়ে গেল। যে কোনো শোভাযাত্রারই নিন্দা করে প্রচারকদের কথায় কান না দেবার জন্য আবেদন করা হলো শ্রমিক ও সৈনিকদের কাছে। যেমন সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টিরই সামরিক বিভাগ থেকে বলা হলো, পুনরায় একটি অভ্যুত্থানের গুজব ছড়াচ্ছে শহরে। এই গুজবের উৎসটা কি? এই যে প্রচারকেরা অভ্যুত্থানের প্রচার করছে তাদের মঞ্জুর করছে কোন সংগঠন? ইৎসেইকায় একটি প্রশ্নের জবাবে বলশেভিকরা জানিয়েছে যে এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই গুজবের মধ্যে এক মহা বিপদের বীজ আছে। অধিকাংশ শ্রমিক, সৈনিক ও কৃষকের মনোভাবের পরোয়া না করে কিছু উগ্রচণ্ডী লোক শ্রমিক ও কৃষকদের একাংশকে রাস্তায় নামার ডাক দিতে পারে, অভ্যুত্থান উস্কিয়ে তুলতে পারে। যে ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে বিপ্লবী রাশিয়া এখন যাচ্ছে, তাতে অভ্যুত্থান সহজেই গৃহযুদ্ধে পরিণত হতে পারে। আর তার ফলে এত পরিশ্রমে প্রলেতারিয়েতের যত সংগঠন গড়ে উঠেছে তা সবই ধ্বংস পেতে পারে। প্রতি বিপ্লবী ষড়যন্ত্রীরা ফন্দি আঁটছে এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ধ্বংস করবে বিপ্লবকে, ফ্রন্ট খুলে দেবে ভিলহেলমের জন্য, চূর্ণ করবে সংবিধান সভা। নিজের নিজের কাজে লেগে থাকুন, রাস্তায় নামবেন না। 28শে অক্টোবর স্মোলনির বারান্দায় কামেনেভের সঙ্গে আমি কথা বলি। ছোটখাটো চেহারার একটি লোক, লালচে বাদামি ছুঁচলো দাড়ি, সজীব ভাবভঙ্গি। যথেষ্ট প্রতিনিধি এসে পৌঁছবে কিনা সে বিষয়ে তিনি আদৌ নিঃসন্দেহ ছিলেন না। বললেন, যদি কংগ্রেস বসে তাহলে জনগণের অধিকাংশের মনোভাবই তাতে প্রকাশ পাবে, আর অধিকাংশ প্রতিনিধি যদি বলশেভিক হয়, যা হবে বলে আমার ধারণা, তাহলে আমরা দাবি করব সোভিয়েতের হাতে ক্ষমতা দিতে হবে, সাময়িক সরকারকে পদত্যাগ করতে হবে। লম্বা রুগ্ন চেহারার ফ্যাকাশে যুবক ভালোদার্স্কি চোখে চশমা আরও স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিলেন, লিবের দান ও অন্যান্য আপোষপন্থীরা কংগ্রেস বানচাল করতে চাইছে। যদি তারা কংগ্রেস বসা আটকাতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই ওরই ভরসায় বসে থাকব না, সেটুকু বাস্তব বোধ আমাদের আছে। 29শে অক্টোবর তারিখের নিচে আমার নোট বইয়ে খবরের কাগজ থেকে নিম্নোক্ত খবরগুলো টুকে রেখেছিলাম। মগিলিয়ভ, সর্বোচ্চ সেনাপতির হেডকোয়ার্টার্স, বিশ্বস্ত গার্ড রেজিমেন্ট, বন্যা ডিভিশন, কোষাক বাহিনী ও মৃত্যু ব্যাটালিয়নগুলি জমা হয়েছে এখানে। পাভলভস্ক, এসার্সকোয়ে, সেলো এবং পিটার হফের অফিসার তালিম বিদ্যালয়ে ইউঙ্কাররা পেত্রোগ্রাদে আসার জন্য তৈরি থাকার নির্দেশ পেয়েছে সরকারের কাছ থেকে। ওরানিয়েনবাউম ইউঙ্কাররা শহরে এসে পৌঁছাচ্ছে। পেত্রোগ্রাদ গ্যারিসনের সাঁজোয়া গাড়ি ডিভিশনের একাংশ বহাল হয়েছে শীতপ্রাসাদে। ত্রৎস্কির স্বাক্ষরিত নির্দেশে সেস্ত্ররেৎস্কের সরকারি অস্ত্র কারখানা কয়েক হাজার রাইফেল দিয়েছে পেত্রোগ্রাদ শ্রমিক প্রতিনিধিদের। নিজনেলিতেইনি মহল্লার নগর মিলিশিয়ার এক সভায় সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেবার দাবি করা হয়েছে। এটা শুধু সেই উত্তেজিত দিনগুলোর গোলমেলে ঘটনাবর্তের খানিকটা নমুনা। কিছু একটা যে হতে চলেছে সেটা সবাই জানত, কিন্তু কেউ জানত না ঠিক কি ঘটবে। সোভিয়েত নাকি সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করছে। বুর্জোয়া সংবাদপত্রের এই অভিযোগকে 30শে অক্টোবরের রাত্রে স্মোলনিতে পেত্রোগ্রাদ সোভিয়েতের এক অধিবেশনে ত্রৎস্কি সোভিয়েত কংগ্রেসকে অপদস্থ ও বানচাল করার জন্য প্রতিক্রিয়াশীলদের অপচেষ্টা বলে ঘোষণা করেন এবং বলেন, পেত্রোগ্রাদ সোভিয়েত কোনো অভ্যুত্থানের নির্দেশ দেয়নি। যদি দরকার হয় তাহলে সে নির্দেশ আমরা দেব এবং পেত্রোগ্রাদ গ্যারিসন আমাদের সমর্থন করবে। ওরা অর্থাৎ সরকার প্রতি বিপ্লবের আয়োজন করছে, নির্মম ও মোক্ষম আক্রমণে আমরা তার জবাব দেব। পেত্রোগ্রাদ সোভিয়েত যে শোভাযাত্রার নির্দেশ দেয়নি তা সত্যি, কিন্তু বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে অভ্যুত্থানের প্রশ্নটা আলোচিত হচ্ছিল। 23 তারিখে সারা রাত তাদের বৈঠক চলে। হাজির থাকে পার্টির সমস্ত নেতা ও তাত্ত্বিকেরা এবং পেত্রোগ্রাদের শ্রমিক ও গ্যারিসনের প্রতিনিধিরা। অভ্যুত্থানের পক্ষ নেন কেবল লেনিন ও ত্রৎস্কি। এমনকি সামরিক লোকেরাও বিরুদ্ধতা করেন। ভোট নেওয়া হয়, পরাজিত হলো অভ্যুত্থান প্রস্তাব। তখন উঠে দাঁড়ালো এক সাধারণ মজুর।
মুখ তার রাগে লাল। রুক্ষস্বরে সে বলল, আমি বলছি পেত্রোগ্রাদ প্রলেতারিয়েতের তরফ থেকে আমরা অভ্যুত্থানের পক্ষপাতী। যা ইচ্ছা আপনারা বলতে পারেন, কিন্তু সোভিয়েতগুলোকে যদি আপনারা ধ্বংস হতে দেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক চুকছে। কিছু কিছু সৈনিক তাকে সমর্থন করে। এরপর ফের ভোট নেওয়া হয় এবং অভ্যুত্থান প্রস্তাব জিতে। কিন্তু রিয়াজানভ, কামেনভ, জিনোভিয়েভের নেতৃত্বে দক্ষিণপন্থী বলশেভিকরা সশস্ত্র অভ্যুত্থানের বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। 31শে অক্টোবরের সকালে রাবুচি পুত পত্রিকায় বেরোয় লেনিনের কমরেডদের কাছে চিঠির প্রথম কিস্তি। এত স্পর্ধিত রাজনৈতিক প্রচার দুনিয়ায় বোধহয় আর কখনো দেখা যায়নি। কামেনেভ ও রিয়াজানভের যুক্তিগুলো সামনে রেখে লেনিন অভ্যুত্থানের পক্ষে সওয়াল করেন। তিনি লেখেন, হয় সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা চাই, এই ধ্বনি বিসর্জন দিতে হবে, না তো অভ্যুত্থানে যেতে হবে, মাঝামাঝি কিছু নেই। সেই অপরাহ্নেই কাদেতদের নেতা পাভেল মিলিউকভ প্রজাতন্ত্রের পরিষদে একটি শানিত বক্তৃতায় স্কবেলেভ ম্যান্ডেটকে জার্মান পক্ষপাতী বলে অভিযুক্ত করেন, দাবি করেন যে বিপ্লবী গণতন্ত্রে রাশিয়া ধ্বংস পাচ্ছে। তেরেসচেঙ্কোর উদ্দেশ্যে ব্যঙ্গোক্তি ছোঁড়েন এবং প্রকাশ্যেই ঘোষণা করেন যে তিনি রুশ কূটনীতির চেয়ে বরং জার্মান কূটনীতিকেই পছন্দ করেন। বামের আসনগুলি থেকে ওঠে প্রচণ্ড কোলাহল। বলশেভিক প্রচারের সাফল্যের হিসেব না দিয়ে সরকার পারেনি। 29 তারিখে সরকার ও প্রজাতন্ত্রের পরিষদের একটি যুক্ত কমিশন থেকে তাড়াহুড়ো করে দুটি আইনের খসড়া করা হয়। একটিতে সাময়িকভাবে জমি দেওয়া হয় চাষিদের, অন্যটিতে শান্তি স্থাপনের মতো বলিষ্ঠ পররাষ্ট্র নীতি অনুসরণের কথা থাকে। পরের দিন সৈন্যবাহিনীতে প্রাণদণ্ডের প্রথা নাকচ করলেন কেরেন্সকি। সেই অপরাহ্নেই সাড়ম্বরে উদ্বোধন হল প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার শক্তি বৃদ্ধি এবং নৈরাজ্য ও প্রতি বিপ্লবের বিরুদ্ধে সংগ্রামের এক নতুন কমিশনের অধিবেশন, ইতিহাসে যার আর কোনো চিহ্নই পরে দেখা যায়নি। পরদিন সকালে আরও দুজন সাংবাদিক সমেত আমরা কেরেন্সকির সঙ্গে দেখা করি। সাংবাদিকদের সঙ্গে এই তাঁর শেষ সাক্ষাৎকার। তিক্ত কণ্ঠে তিনি বলেন, রুশ জনগণ ভুগছে অর্থনৈতিক ভাঙনে এবং মিত্র শক্তিদের সম্পর্কে তাদের মোহভঙ্গ হয়ে যাচ্ছে। সারা দুনিয়ার ধারণা হচ্ছে রুশ বিপ্লব শেষ হয়ে গেছে। সে ভুল করবেন না, রুশ বিপ্লব সবে শুরু হতে চলেছে। হয়তো পুরো না বুঝেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। 30শে অক্টোবর পেত্রোগ্রাদ সোভিয়েতের সারা রাতের বৈঠকটা ছিল উত্তাল। আমি হাজির ছিলাম। নরমপন্থী সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী, অফিসার, ফৌজ কমিটির সদস্য, ইৎসাইকা সবাই সদল বলে হাজির থাকে সেখানে। তাদের বিরুদ্ধে উঠেছে মজুর, চাষি, সাধারণ সৈনিক। আবেগে দৃপ্ত, বক্তব্যে সহজ। তভের এলাকায় বিশৃঙ্খলার কথা শোনালো একজন চাষি। বলল, ভূমি কমিটিগুলিকে গ্রেপ্তার করার ফলেই এই অবস্থা। চিৎকার করে বলল, সেই কেরেন্সকি কেবল জমিদারদের রক্ষা করছে। ওরা জানে যে সংবিধান সভায় যে করেই হোক জমি আমরা আদায় করব, তাই সংবিধান সভা ধ্বংসের চেষ্টা করছে ওরা। পুতিলভ কারখানায় একজন মেশিনিস্ট বলল, জ্বালানি বা কাঁচামাল নেই এই অজুহাতে কর্তৃপক্ষ বিভাগের পর বিভাগ বন্ধ করে দিচ্ছে। অথচ কারখানা কমিটি প্রচুর পরিমাণে গোপন মজুদ সেখানে আবিষ্কার করেছে। বলল, এ হলো প্ররোচনা। ওরা আমাদের না খাইয়ে মারতে নয়তো হাঙ্গামায় উস্কাতে চায়। সৈন্যদের মধ্যে একজন শুরু করল, কমরেড, আমি আপনাদের জন্য অভিনন্দন এনেছি যে জায়গাটা থেকে সেখানে লোকে নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে। আর সে কবরের নাম জানেন? সে কবরের নাম ট্রেঞ্চ। এরপর উঠল রোগা ঢেঙা এক জোয়ান সৈনিক। দু চোখ তার জ্বলছে। ওঠার সঙ্গে সঙ্গে গর্জে উঠল করতালির অভিনন্দন। নাম তার চুদনোভস্কি।
জুলাইয়ের লড়াইয়ের সময় নিহত বলে গুজব রটেছিল, এখন উঠে দাঁড়িয়েছে মৃতের মধ্য থেকে। সৈনিকেরা আর তাদের অফিসারদের বিশ্বাস করে না। আমাদের সোভিয়েতের সভা ডাকতে অস্বীকার করে ফৌজ কমিটি পর্যন্ত আমাদের সঙ্গে বেইমানি করেছে। সৈনিক জনগণ দাবি করে যে সংবিধান সভাকে ঠিক সময় মতো বসতে দেওয়া হবে, যারা তা পেছিয়ে দেওয়ার স্পর্ধা করবে অভিশাপ নামবে তাদের ওপরে। আসে অভিশাপ, নেহাত মৌখিক অভিশাপ নয়, কেননা সৈন্যদের হাতে বন্দুকও আছে। পঞ্চম আর্মিতে সংবিধান সভায় নির্বাচনের যে অভিযান চলছিল সে কথা বলল সে। অফিসাররা, বিশেষ করে বেনশেভিক আর সোশ্যালিস্ট রেভলিউশনারিরা ইচ্ছে করে বলশেভিকদের দাবাতে চাইছে। ট্রেঞ্চে আমাদের পত্রিকার প্রচার নিষিদ্ধ, গ্রেপ্তার করা হচ্ছে আমাদের বক্তাদের। রুটি নেই সে কথা বলছেন না কেন? চিৎকার করলো একজন সৈনিক। শুধু রুটি খেয়েই মানুষ বাঁচে না, কঠোর স্বরে জবাব দিল চুদনভস্কি। তারপর উঠল একজন অফিসার, ভিতেভস্ক সোভিয়েতের প্রতিনিধি, ওবরনেৎস্ক মেনশেভিক। কার হাতে ক্ষমতা রয়েছে সেটা প্রশ্ন নয়, সমস্যাটা সরকারকে নিয়ে নয়, যুদ্ধ নিয়ে। যুদ্ধটা জিততে হবে যে কোনো অদল বদলের আগে। অমনি শুরু হয়ে গেল তুমুল হল্লা, শ্লেষাত্মক বাহবা। এই বলশেভিক প্রচারকের হলো ভণ্ড। হাসিতে ফেটে পড়ল কক্ষ। অন্তত এক মুহূর্তের জন্য শ্রেণী সংগ্রামের কথা ভুলে যান। কিন্তু আর এগুলো সম্ভব হলো না। কে একজন চিৎকার করলো, সে আর আপনাকে ভুলতে হবে না। পেত্রোগ্রাদে তখন সে এক অদ্ভুত দৃশ্য। কারখানায় কারখানায় কমিটির আপিসগুলো গাদি গাদি রাইফেলে ভরা। কেবলই খবর নিয়ে লোক আসছে আর যাচ্ছে। তালিম নিচ্ছে লালরক্ষী। প্রতিটি সৈন্য বারাকে চলছে রাত ভোর মিটিং, আর সারা দিন ধরে তুমুল তর্কাতর্কি। সন্ধ্যায় আঁধার নামতেই রাস্তায় রাস্তায় ঘন হয়ে উঠত ভিড়। ধীর কলকণ্ঠ তরঙ্গে নেভস্কি সড়কের এ মাথা ও মাথা জুড়ে যেত। লোকে কাড়াকাড়ি করত খবরের কাগজের জন্য। লুটপাট বেড়ে উঠল। রাতে গলি দিয়ে হাঁটা হয়ে উঠল বিপজ্জনক। সাদোভায়া সড়কে একদিন বিকেলে দেখলাম কয়েক শত লোকের এক জনতা পিটিয়ে মারল এক সৈনিককে। চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সে। রুটি আর দুধের জন্যে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন দিয়ে যেসব নারী শীতে কাঁপত, তাদের মধ্যে রহস্যজনক সব লোকের উদয় হতে লাগলো। ফিসফিসিয়ে গুজব রটাতে লাগলো তারা। বলতো সমস্ত খাদ্যের মজুত লুকিয়ে ফেলেছে ইহুদিরা। লোকে উপোস দিচ্ছে আর সোভিয়েতের সদস্যরা আমিরি হালে নাকি দিন কাটাচ্ছে। স্মলনি দরজায় ও বাইরের ফটকগুলোয় কড়া পাহারার ব্যবস্থা ছিল। প্রত্যেকের কাছ থেকেই ছাড়পত্র দাবি করত তারা। সারাদিন সারা রাত ধরে গমগম করত কমিটি ঘরগুলো। শয়ে শয়ে সৈন্য আর মজুর মেঝের ওপরেই যেখানেই ঠাঁই হতো শুয়ে পড়ত। ওপরতলায় প্রকাণ্ড হলটায় পেত্রোগ্রাদ সোভিয়েতের উত্তাল অধিবেশনগুলোয় ভিড় জমাতো হাজারো লোক। ওদিকে সন্ধে থেকে সকাল পর্যন্ত জুয়া ক্লাবগুলোয় চলছে পাগলের মতো জুয়া খেলা। বান ডাকছে শ্যাম্পেনে, একবারে 20 লক্ষ বাজি। শহরের কেন্দ্রটায় দামি ফার আর জড়োয়ায় গা ঢেকে গণিকাদের পায়ে ছাড়ি। আসর জমছে কাফেতে। রাজতন্ত্রী ষড়যন্ত্র, জার্মান গোয়েন্দা, চোরাবাজারিদের আড্ডা। আর বৃষ্টির মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে, ধূসর আকাশের তলে স্পন্দমান মহানগর মহাবেগে ধাবিত হচ্ছে। কিন্তু কোন দিকে?